ওয়েলকাম টু বিএস একাডেমি। এবার আমরা নিয়ে এসেছি তোমাদের 12 এর সেকেন্ড সেমিস্টারের বায়োটেকনোলজি টপিকের উপর একটা ভিডিও। সেটা প্রথম হচ্ছে কিছু শর্ট নোট, জেল ইলেকট্রোফোরেসিস। তোমাদের প্রশ্ন আছে যে হোয়াট ইজ জেল ইলেকট্রোফোরেসিস। আমরা নর্মালি জানি, আগে আমরা নর্মালি জানবো কি ইলেকট্রোফোরেসিস কাকে বলে। দেখো, ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কি, দেখো এইটা আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, এটা আমাদের একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের একদিকে থাকে পজিটিভ চার্জ, একদিকে থাকে নেগেটিভ চার্জ। তোমরা যদি নর্মালি একটা রেডিওকে লক্ষ্য করো, দেখবে রেডিওতে দেখবে একটা স্প্রিং টাইপের আছে, ওটা একটা চার্জ। ব্যাটারি গুলোকে নিয়ে একটা জায়গায় ঢোকানো হয়, সেটা একটা চার্জ। হ্যাঁ, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, এটা একটা ইলেকট্রিক ফিল্ড। আমরা নর্মালি চার্জ মলিকুল গুলোকে, মানে বিভিন্ন আধানযুক্ত কণাগুলোকে যে পদ্ধতির মাধ্যমে পৃথক করি, সেই পদ্ধতিকেই বলছি কি ইলেকট্রোফোরেসিস। কেন ইলেকট্রোফোরেসিস বলছি? আমরা চার্জ মলিকুল, দেখো ইলেকট্রো মানে কি, ইলেকট্রো মানে হচ্ছে চার্জ মলিকুল, সেগুলোকে আমরা কি করছি, সেপারেশন করছি। তো প্রশ্ন হচ্ছে কি, এই ইলেকট্রিক ফিল্ড ব্যবহারের মাধ্যমে আমরা চার্জ মলিকুল গুলোকে কি করছি, সেপারেশন করছি বা পৃথক করছি। কিভাবে পৃথক করব মন দিয়ে শোনো। দেখো, আমরা নর্মালি ধরো একটা সলিউশন আছে, সেখানে পজিটিভ চার্জ মলিকুলও আছে, নেগেটিভ চার্জ মলিকুলও আছে, একটা মিক্সচার সলিউশন। সেখানে আমরা একটা মিক্সচার সলিউশনকে ইলেকট্রিক ফিল্ডে রেখে যখন আমরা কি করব, তার ওটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যোগ করব, অর্থাৎ কারেন্টের সঙ্গে যোগ করব, তখনই দেখতে পাবো কি হচ্ছে, নেগেটিভ চার্জ যে মলিকুল গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে পজিটিভের দিকে আসছে, এবং পজিটিভ চার্জের মলিকুল গুলো আস্তে আস্তে কোন দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। এই যে আধানযুক্ত কণাগুলো একসময় দেখা যাবে দুজন দুদিকে চলে যাবে, দুটো ভিন্ন ধর্মী আধানযুক্ত কণা উভয় দিকে পৃথক হয়ে যাবে। এই ঘটনাকে বলছি কি ইলেকট্রোফোরেসিস। তাহলে সেপারেশন অফ চার্জ মলিকুল উইথ দি হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড যেটা তড়িৎ ক্ষেত্র, এটাকেই ব্যবহারের মাধ্যমে আমরা একটা কি করেছি, চার্জ মলিকুল, যে মিক্সচার চার্জ মলিকুল, যেখানে একটা সলিউশনে বিভিন্ন ধরনের যে চার্জ মলিকুল বা আধানযুক্ত কণা আছে তাকে খুব ইজিলি সেপারেট করতে পারছি বা পৃথক করতে পারছি, একেই বলছি আমরা কি ইলেকট্রোফোরেসিস। ক্লিয়ার? এবারে আমরা চলে আসছি, আমাদের পড়া ছিল জেল ইলেকট্রোফোরেসিস কি। এই ইলেকট্রোফোরেসিস টেকনিকে যখন জেল সলিউশন ব্যবহার করব, বা জেল দ্রবণ বা জেল প্লেট বললে সব থেকে বেটার, যে ইলেকট্রোফোরেসিসে আমরা যখন জেল প্লেট ব্যবহার করব বা জেল দ্রবণের মাধ্যমে আধানযুক্ত কণাগুলিকে পৃথক করার পদ্ধতিকে বলছি কি জেল ইলেকট্রোফোরেসিস। কিভাবে জেল প্লেটটা ব্যবহার করব দেখো, এই জেল ইলেকট্রোফোরেসিসের আমরা যদি নর্মালি দেখি, তার নিচে থাকে কি একটা জেল প্লেট থাকে। এই জেল প্লেটের উপর আমরা কি করি, ইন জেনারেলি কি করি, আধানযুক্ত কণাকে যোগ করে দিই। যেহেতু জেল প্লেটের পোরোসিটি রয়েছে, মানে বুঝতে পারছো, পোরোসিটি মানে ছিদ্র ছিদ্র রয়েছে, জেল মানেই বুঝতে পারছো নয় কঠিন নয় তরল। তাহলে এই জেল প্লেটের পোরের মধ্যে কিন্তু আধানযুক্ত কণাগুলো ঢুকে যাবে। তারপর তুমি যখন ওখানে ওকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত করবে, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের তারটাকে কি করবে, বোর্ডের সঙ্গে যুক্ত করে সুইচ অন করবে, তখন দেখতে পাবে ওই আধানযুক্ত কণা যদি নর্মালি নেগেটিভ চার্জ হয়, তাহলে কিন্তু সে আস্তে আস্তে সরতে থাকছে পজিটিভের দিকে। তুমি বলবে স্যার আমি এটা কি করে দেখবো? ওখানে কি থাকে, বিভিন্ন ধরো ইথিডিয়াম ব্রোমাইড বা বিভিন্ন ধরনের পদার্থ, ধরো ডিএনএ যদি হয়, তাহলে ডিএনএ এর সঙ্গে কোনো একটা পদার্থ যোগ করে, কালারিং সাবস্টেন্স, যেটা কি হয় মুভমেন্টটাকে আমরা ইজিলি দেখতে পাবো। কথাটা বোঝা গেছে না যায়নি? তাহলে আমরা কি আসছি, তাহলে মুভমেন্টটাকে কিন্তু ইজিলি দেখতে পাবো। এটা
ইন জেনারেলি আমরা যদি দেখি তাহলে আমরা জেল ইলেকট্রোফোরেসিস কাকে বলছি? জেল সলিউশন বা জেল প্লেট ব্যবহারের মাধ্যমে ইলেকট্রোফোরেসিসের পদ্ধতিকে বলছি কি? জেল ইলেকট্রোফোরেসিস। বোঝা যাচ্ছে না জানি? এবারে প্রশ্ন, এই জেল ইলেকট্রোফোরেসিসের এই যে আধানযুক্ত কণা, ধরো আমি এটা ডিএনএ রেখেছি, ডিএনএ কে একটা ড্রপ কি করেছি জেলের উপর ফেলে দিয়েছি, সেটা কালারিং সাবস্টেন্স দেওয়া আছে, সেই জন্য কি হচ্ছে সে কোন দিকে যাচ্ছে খুব ইজিলি আমরা বুঝতে পারছি। কেন ডিএনএটা যাচ্ছে? কারণ ডিএনএ পজিটিভের দিকে যাবে কেন? আমরা জানি ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ। ডিএনএ কি? ডিএনএটা কি চার্জ? নেগেটিভ চার্জ ডিউ টু প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকার জন্য তার গঠনে পড়েছে নিউক্লিওটাইড ডিএনএ একক, যেখানে রয়েছে কি ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। তো প্রশ্ন হচ্ছে কি, তো এটা গেল। এইবারে আমরা নরমালি পড়বো, দেখো এই জেল ইলেকট্রোফোরেসিসের যে সাবস্টেন্সটা পৃথক হবে, সে ডিএনএ হোক, আরএনএ হোক বা কোনো প্রোটিন হোক, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যে পৃথক হোক না কেন, এই পৃথক হওয়ার রেটটা মানে জেল ইলেকট্রোফোরেসিসের হারটা নির্ভর করবে কার উপর নির্ভর করবে? আবারও বলছি, দেখো হার মানে বলতে চাইছি এই জায়গায় যদি আমি কোনো সাবস্টেন্সকে যোগ করি, সে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, আমরা নেগেটিভ চার্জ যোগ করলে এটা যে পজিটিভের একদম এখানে এসে ঠেকবে যে সময়, সেই সময়টাকে বলছি হার। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে পদার্থগুলোর সেপারেশনকে বলছি কি? ওই পদ্ধতির হার। তাহলে প্রশ্ন, এই হারটা কার উপর নির্ভর করবে? জেল ইলেকট্রোফোরেসিসের হার নির্ভর করবে সব সময় দুটো পদার্থের উপর বা দুটো শর্তের উপর। কি? একটা জেল পোর সাইজ, আর একটা কি? যাকে পৃথক করছো তার মলিকুলার ওয়েট। কি বলছি তাহলে? মলিকুলার ওয়েট। যাকে পৃথক করছো, যে পদার্থটা পৃথক হবে যাবে, তার আণবিক ওজনের উপর ডিপেন্ড করে। এবারে প্রশ্ন দেখো, মন দিয়ে শুনবে, যদি যে পদার্থকে পৃথক করা হবে সেপারেটিং সাবস্ট্যান্স, সেই পদার্থর যদি মলিকুলার ওয়েট বেশি হয়, তাহলে দেখা যাবে কি বলতো, ধরো আমার জেল পোর সাইজটা এইটা স্ট্যান্ডার্ড, এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এর মধ্য দিয়ে তো ডিএনএটা যাবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না যায়নি? যদি ডিএনএ বাদ দিয়ে ধরো অন্য কোনো পদার্থ, তার ধরো কি হয়েছে আণবিক ওজন বেশি, তাহলে তাকে কি হবে? আণবিক ওজন বেশি হলে কি হবে? লার্জ সাবস্টেন্স। তাহলে সে কি হবে? এর মধ্য দিয়ে যেতে যেতে কিছু আটকে যাবে, কিছু যাবে, অনেক ঘর্ষণ বল অতিক্রম করে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে প্রশ্ন হচ্ছে কি, এটা ডিপেন্ড করবে তাহলে মলিকুলার ওয়েট যদি বেশি হয়, জেল ইলেকট্রোফোরেসিসের হারটা কি হবে? অবশ্যই কমবে। বোঝা যাচ্ছে না জানি? এরপর কি বলছি, জেল পোর সাইজের উপর ডিপেন্ড করবে। জেল পোর সাইজ মানে এই যে প্লেটটা ইউজ করছো, এই প্লেটের জেলের কনসেন্ট্রেশন কেমন, জেল কনসেন্ট্রেশন বলে। ধরো প্রশ্ন 0.25 জেল কনসেন্ট্রেশন, ধরো আমি এমনি বলছি, আবার আছে ধরো 1.25 জেল কনসেন্ট্রেশন। এবারে প্রশ্নটা শোনো, জেল কনসেন্ট্রেশন যত বেশি হবে তার পোর সাইজ তত ছোট হবে। বোঝা গেছে না যায়নি? রথের মেলাতে লোকের সংখ্যা যত বেশি হবে, দুটি লোকের মানে ম্যানের মধ্যে গ্যাপ তত কম হবে। বোঝা যাচ্ছে না যায়নি? সেরকম জেলের পোর সাইজটা ডিপেন্ড করবে কার উপর? জেল কনসেন্ট্রেশনের উপর, জেলের ঘনত্বের উপর। জেল ঘনত্ব যত বেশি হবে তার পোর সাইজ তত কি হবে? ছোট হবে। মানে জেল ইলেকট্রোফোরেসিসের হারটা কি হবে? তত কি হবে? কমবে। হয়েছে না হয়নি? আবার জেলের ঘনত্ব যত কম হবে তত কি হবে? জেল পোর সাইজ তত বড় হবে। কি হবে বলো? তত সেপারেশনটা তত ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। অর্থাৎ বলতে চাইছি, জেল পোর সাইজটা নির্ভর করে জেলের ঘনত্বের উপর। জেল ঘনত্ব বাড়া মানে কি হচ্ছে? ইলেকট্রোফোরেসিসের রেটটা কি হবে? কমবে। আর জেল ঘনত্ব কমা মানে ইলেকট্রোফোরেসিসের রেটটা কি হবে বলো? বাড়বে। আর মলিকুলার ওয়েটের উপর ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এই দুজনের উপর ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা যদি সিম্পলি তুমি নর্মালি বুঝতে না পারো, তোমাকে একটা নর্মাল কথা বললে বুঝতে পারবে। বাজকুল স্ট্যান্ড থেকে তুমি কলেজে আসবে দুপুর 12টার সময়, তখন দেখা যাচ্ছে কি হচ্ছে, ম্যানের যে ডেনসিটি অনেক কম, হেঁটে আসবে, ম্যানের ডেনসিটি অনেক কম। তাহলে কি হবে? তুমি একটু তাড়াতাড়ি হাঁটলে কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছ, স্ট্যান্ড থেকে বাজকুল কলেজে পৌঁছে যাচ্ছ 5 মিনিটে, হ্যাঁ কি না? সেটা কে পৌঁছাচ্ছে?
সেটা ধরো আমি পৌঁছাচ্ছি আর একটা স্থূলকার মানুষ পৌঁছাচ্ছে, মোটামুটি পৌঁছে যাবে 5 মিনিটে। এবারে প্রশ্ন হচ্ছে কি, রথের মেলাতে কি হয়েছে, ওই স্ট্যান্ড থেকে কলেজের গেট পর্যন্ত আসতে আমার সময়টা বেশি লেগে যাবে। কারণ কি, সেখানে জেল কনসেন্ট্রেশন, মানে ধরে নাও মানুষের কনসেন্ট্রেশন অনেক বেশি, তার মধ্যে গ্যাপ অনেক ছোট, আমাকে কিভাবে আসতে হবে, এরকম এরকম করে আসতে হচ্ছে, একটু জোরে এলে লোকের কাছে মার খাবো। তাহলে প্রশ্নটা বোঝা গেছে না যায়নি? কেন বলছি, আমি যে যাব, আমার যে এই বডিটা যাবে তার যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা আমি পাচ্ছি না রথের বাজারে। তাহলে কি হবে সেক্ষেত্রে, এইবারে ওই রথের বাজারে যদি আমি যাই আর একজন খুব মোটা পার্সন যায়, তাহলে কে ইজিলি যায়, ইজিলি নয়, কে তাড়াতাড়ি যেতে পারবে তুলনামূলক, আমি যেতে পারবো। তাহলে কার উপর ডিপেন্ড করছে, যে যাবে, অর্থাৎ চার্জ মলিকুল। আমি আর একজন মোটা লোক রথের বাজারে যাচ্ছি, তাহলে চার্জ মলিকুল, আমার মলিকুলার ওয়েট কম বলে আমি 5 মিনিটে পৌঁছেছি, আর তার মলিকুলার ওয়েটটা বেশি বলে কি হচ্ছে, সে 7 মিনিট লেগেছে পৌঁছাতে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি কি বললাম বলো, জেল ইলেকট্রোফোরেসিসের রেটটা ডিপেন্ড করবে কার উপর, তাহলে মলিকুলার ওয়েটের উপর, অর্থাৎ আণবিক ওজন। কার আণবিক ওজন? যে পদার্থকে পৃথক করা হবে চার্জ মলিকুলের আণবিক ওজনের উপর এবং জেল পোর সাইজের উপর। আণবিক ওজন যদি বেশি হয় তাহলে কি হবে, জেল ইলেকট্রোফোরেসিসের হারটা কি হবে, কম হবে, আবার কম হলে বেশি হবে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। এবারে আমরা চলে আসছি কি, জেল পোর সাইজ। জেল পোর সাইজের কার উপর ডিপেন্ড করবে, জেল পোর সাইজ জেল কনসেন্ট্রেশনের উপর। জেল কনসেন্ট্রেশন যদি বেশি হয় তার পোর সাইজ কি হবে, ছোট হবে, ইলেকট্রোলিসিস রেট কি হবে, কম হবে। আবার জেলের কনসেন্ট্রেশন যদি কম হয় পোর সাইজ কি হবে, বড় হবে, ইজিলি পদার্থটা যেতে পারবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? জেল ইলেকট্রোফোরেসিস যে যন্ত্রের মাধ্যমে করা হয় সেই যন্ত্রটাকে বলছি সাবমেরাইন জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র বা সাবমার্জ জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র। কেন এই যন্ত্রের নাম সাবমেরাইন বলবো, অন্য কোনো নাম ছিল না? কারণ হচ্ছে এই যন্ত্র সাবমেরাইন জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র যাকে বলছি, এই যন্ত্রে জেল প্লেটটি বাফার দ্রবণের উপর ডুবে থাকে, জেল প্লেটটি বাফার দ্রবণের নিচে ডুবে থাকে। এই জন্য আমরা সাবমেরাইন জাহাজ বলি, যে জাহাজ জলের নিচ দিয়ে যায় তাকে বলি সাবমেরাইন জাহাজ। আর এই যন্ত্রের নাম সাবমেরাইন বা সাবমার্জ জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র। কেন? কারণ এই যন্ত্রে জেল প্লেটটি বাফার দ্রবণের নিচে ডুবে থাকে, এই জন্য এর নাম কি, সাবমার্জ জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্র। হয়েছে? এই পর্যন্ত আমাদের ছিল কি, জেল ইলেকট্রোফোরেসিস।